আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জামাতকে ঠেকাতে বিশেষ কৌশলে বিএনপি, আনন্দবাজারের রিপোর্ট। নিউ ইয়র্ক থেকে কেউ যেন অক্ষত ফিরতে না পারে নির্দেশনা ছিল হাসিনার। এবার নিউ ইয়র্কে আক্তারের হোটেলে হামলার চেষ্টা। ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের নথি ফাঁস করল ইরান। ভারতের জেনজি ঝড় শুরু, কে এই তরুণ নেতা ওয়াংচুক? এবার বিস্তারিত। ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা সম্প্রতি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে বাংলাদেশ জামাত বিরাট শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দল হেফাজতে ইসলামের সঙ্গে জোট গড়তে চাইছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত বৃহস্পতিবার রাজধানীর ঢাকায় হেফাজতে ইসলামের প্রধান মুহিবুল্লাহ বাবু নগরীর সঙ্গে বৈঠক করেছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে। এর আগে গত 1 আগস্ট বিএনপির দুই নেতা সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান চট্টগ্রামে গিয়ে হেফাজতের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তাৎপর্যপূর্ণভাবে গত বৃহস্পতিবারই নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকায় হেফাজতের আমির মুহিবুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে বলে প্রকাশিত খবরের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে স্পষ্ট হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী দল বাংলাদেশ জামাত ইসলামের দাপট ক্রমশ বাড়ছে। জামাতের ছাত্র সংগঠন ইসলামের ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন প্রাক্তন শাসক দল বিএনপির ছাত্র শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর প্রার্থীরা। এই পরিস্থিতিতে বিএনপি নেতৃত্ব কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে উদ্যোগী হয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, গত বছরের আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দানা বাঁধা প্রবল জনবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা। সেই আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম, সাজিশ আলম, হাসনাত আবদুল্লাহর মতো ছাত্র নেতারা পরবর্তীকালে এনসিপি করেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাশাপাশি জামাতের নেতৃত্বের সঙ্গেও নাহিদদের ঘনিষ্ঠতা রয়েছে। ইতিহাস বলছে, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাত নেতাকর্মীরা প্রকাশ্যে পাকিস্তানি সেনার পক্ষে কাজ করছিলেন। দৈনিক আনন্দবাজার লিখেছে, রাজাকার আলবদর ঘাতক বাহিনীর সদস্য হিসেবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামাত নেতাকর্মীর বিরুদ্ধে। হাসিনার জামানায় কয়েকজনের সাজাও হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অন্যদিকে খালেদার স্বামী তথা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাক সেনার প্রথম বাঙালি অফিসার হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের মতোই জিয়াও স্বাধীনতার অন্যতম ঘোষক বলে পরিচিত। 2010 সালে গঠিত হেফাজতে ইসলামপন্থী দল হলেও তাদের নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি পাকিস্তান ঘনিষ্ঠতার অভিযোগ নেই। যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত স্বৈরাচার শেখ হাসিনা। নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। দলের নেতাকর্মীদের তিনি বলেন, কেউ যেন অক্ষত ফিরতে না পারে। হাসিনার নির্দেশনার পর বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের হেনস্থার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যাপক উপস্থিতি ঘটানোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এদিকে গত বুধবার রাতে আওয়ামী সন্ত্রাসীরা হোটেল লবিতে গিয়ে এনসিপি নেতা আখতার হোসেনকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন। আখতার এটি সহ বিমানবন্দরে হামলার ঘটনা উল্লেখ করে নিউ ইয়র্কের স্থানীয় একটি থানায় মামলা করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিশেষ সুবিধা পেতে মানবাধিকার কর্মী পরিচয়ের আড়ালে ইতোমধ্যে বিদেশি নাগরিক ভাড়া করছে। বিষয়টি নিউ ইয়র্কের বাংলাদেশ কনসাল জেনারেল কার্যালয় ইতোমধ্যে অবহিত হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা এদিন জাতিসংঘের সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে পুস্তিকা বিতরণ করবে। অন্যদিকে বিমানবন্দরে হামলার ঘটনার সব ভিডিও ফুটেজ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছে কনসাল জেনারেল কার্যালয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশনা পেয়ে কনসাল জেনারেল কার্যালয় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টকে জানিয়েছেন। স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরে একটা জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ও সময় তার সফরসঙ্গী রাজনৈতিক নেতারা উপস্থিত থাকে। বর্তমানে তারা জাতিসংঘ সদর দপ্তরের সন্নিকটে হোটেলে আল হায়াতে অবস্থান করছেন। বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তাদের সঙ্গে রয়েছে জুলাই বিপ্লবের পর বাংলাদেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া দলের নেতাকর্মীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 3 দিন ধরে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় কমপক্ষে 8টি ঘরোয়া বৈঠক করে এসব বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের কনসাল
কনসাল জেনারেল কার্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগের একাধিক নেতা ও সভায় অংশ নেওয়া কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি আমার দেশকে জানান, প্রতিটি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন ভারতে পালিয়ে থাকা হাসিনা ও তার ছেলে মার্কিন নাগরিক সজীব ওয়াজেদ জয়। একটি সভায় হাসিনা প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গী রাজনীতিকদের আক্রমণ করার নির্দেশ দেন। তিনি বলেন, ওরা কেউ যাতে অক্ষত যেতে না পারে, তোমরা সব ব্যবস্থা করবে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমানের মাধ্যমে অর্থের যোগান দিচ্ছেন জয় কিছুদিন আগে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন। জ্যাকসন হাইটস এলাকায় দুদিন আগে হওয়া একটি সভায় উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক কর্মী আমার দেশকে জানান, বৈঠক শুরুর কিছু সময় পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ভিডিও কল করেন শেখ হাসিনার কাছে। বিমানবন্দরে বাংলাদেশের রাজনীতিকদের সফলভাবে হেনস্থা করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের ধন্যবাদ দেন তিনি। সামনের কর্মসূচিগুলোও তিনি ওই দিনের মতোই সফল করতে বলেন। এই সময় হাসিনা বলেন, কোনোভাবেই কেউ যাতে অক্ষত ফিরে যেতে না পারে সে ধরনের পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের JFK বিমানবন্দরের পর এবার হোটেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার চেষ্টা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। বুধবার রাতে তারা আখতারের হোটেলের লবিতে গিয়ে গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয়। বিমানবন্দরের ঘটনাসহ হত্যা চেষ্টার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়ের করেছেন এনসিপির এই নেতা। নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত 1টায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা 11টায় জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় আখতার দুজনের নাম উল্লেখ করে 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন। এ বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছে আখতার। ওই ভিডিওতে বলেন, এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রের অবস্থানরত এনসিপি সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেদিন আমার উপর হামলা করেছিল, হত্যা চেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। মামলার অভিযোগে আখতার হোসেন বলেছেন, JFK বিমানবন্দরের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছে হামলাকারীরা। আখতার আরও বলেন, একই সঙ্গে US পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা ওই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন। UN এর যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদের অবহিত করেছি। আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক আর দেশের বাইরে হোক, যেখানেই হোক, আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব এবং আমরা এই কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সে অপরাধগুলোকে আইনগতভাবে নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান একটি বড় ধরনের নিরাপত্তা সাফল্যের দাবি করে বুধবার সন্ধ্যায় ইসরায়েলের পারমাণবিক স্থাপনা সম্পর্কিত গোপন নথি ও ছবি প্রকাশ করেছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, এই উপকরণগুলো মধ্যে রয়েছে মার্কিন ও ইউরোপীয় বিজ্ঞানীদের সম্পৃক্ততার প্রমাণ সহ হাজার হাজার গোপন নথি। বুধবার ইরানের রাষ্ট্র পরিচালিত সম্প্রচার মাধ্যম প্রেস টিভির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লেবানিজ সংবাদ মাধ্যম আল মায়েদিন। ইরানি গণমাধ্যম জানায়, গত কয়েক মাস আগে পরিচালিত একটি জটিল গোয়েন্দা অভিযানের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়। এই অভিযানকে ইরানি কর্তৃপক্ষ ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বড় নিরাপত্তা সাফল্য হিসেবে অভিহিত করেছেন। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেন, অভিযানে ইসরায়েলের পারমাণবিক ও নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ কিছু ব্যক্তি সহযোগিতা করেছে, যারা অর্থের বিনিময়ে এই নথি তেহরানে হস্তান্তর করেছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়ে বলেন, তিনি যেন তার কর্মচারীদের আর্থিক দুরবস্থা নিয়ে চিন্তা করেন। খাতিব আরও জানান, ইরানে নিরাপদভাবে স্থানান্তরিত একটি সংরক্ষণাগারে এখন ইসরায়েলি শাসন ব্যবস্থা ও অস্ত্র কর্মসূচি সম্পর্কিত লক্ষ লক্ষ পৃষ্ঠার মূল্যবান ও বৈচিত্র্যময় তথ্য রয়েছে। এসব নথির মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র উন্নয়ন ও আপগ্রেড প্রোগ্রাম, পুরনো অস্ত্র প্রকল্প এবং আমেরিকা ও ইউরোপের সঙ্গে যৌথ উদ্যোগের বিবরণ। সূত্রমতে ফাইলগুলিতে অস্ত্র কর্মসূচির সাংগঠনিক কাঠামো এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও কর্মকর্তাদের নামও রয়েছে। গোয়েন্দা সূত্রগুলো লেবাননের আল মায়েদিন চ্যানেলকে জানায়, ইসরায়েলের সাথে সম্পর্কিত কৌশলগত তথ্য এবং হাজার হাজার নথি ইরানের হাতে এসেছে। অভিযানটি কিছু সময় আগে সংগঠিত হলেও বিপুল তথ্যের নিরাপদ স্থানান্তরের কারণে তা গোপন রাখা হয়েছিল। সূত্র আরও জানায়, নথিগুলোর বিশ্লেষণ শুরু হয়েছে, তবে উপাদানের পরিমাণ এতই বেশি যে সেগুলো পর্যালোচনা করতে ব্যতিক্রমী সময় লাগবে।
ছবি ও ভিডিও সহ বিভিন্ন উপাদান বিশ্লেষণ করে যাচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এই গুরুত্বপূর্ণ ঘটনা এমন এক সময় ঘটল যখন ইসরায়েল ইরানের পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি অব্যাহত রেখেছে। তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব কঠোর হবে। এবার জেনজি ঝড় বইতে শুরু করেছে ভারতেও। চীন সীমান্ত ঘেঁষে অঞ্চল লাদাখে ফুঁসে ওঠা এই বিক্ষোভ ভয়াবহ রক্তপাতের জন্ম দিয়েছে। জেনজি বিক্ষোভে পুলিশের গুলিতে 5 জনের মৃত্যু হয়েছে। সেখানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। 3 ইডিয়টসের রেঞ্চো খ্যাত সোনাম ওয়াংচুককে বলা হচ্ছে জেনজি নেতা। তার অনশনের প্রতি সমর্থন জানাতে বুধবার হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসেন। তিনি একজন জলবায়ু কর্মী ও সমাজকর্মী। সাংবিধানিক সুরক্ষা ও রাজ্য মর্যাদার দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 5 জন প্রাণ গেছে। এর মধ্যে সহিংস হয়ে ওঠা এই আন্দোলনে অগ্নিসংযোগ করা হয়েছে ক্ষমতাসীন বিজেপির কার্যালয়েও। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। বিজেপি অফিসে আগুন। বুধবার 24 সেপ্টেম্বর দিনভর চলা উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীরা ভারতীয় জনতা পার্টি বিজেপি লেহ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি আশেপাশের রাস্তায় ভাঙচুর চালানো হয়। নিরাপত্তা বাহিনীর পরিস্থিতি সামাল দিতে করা পদক্ষেপ নিতে বাধ্য হয়। পৃথক রাজ্যের দাবিতে উত্তাল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। রাজধানী লেহতে এ নিয়ে বিরাজ করছে বিশৃঙ্খল পরিবেশ। জলবায়ু কর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সমর্থন জানাতে বুধবার হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসে। প্রথম দিকে শান্তিপূর্ণভাবে শুরু হলেও দ্রুত পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। পরবর্তীতে তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। উত্তেজনার মধ্যে আন্দোলনকারীরা এক সিআরপিএফ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফলে গোটা শহরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনায় পুলিশের গুলিতে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছে আরও 70 জন। আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের। কিন্তু এর আগেই লেহ শহরে বিক্ষোভ করেন একদল যুবক। প্রত্যক্ষদর্শীদের মতে প্রতিবাদে অংশ নেওয়া অধিকাংশই ছিলেন তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী। তারা লাদাখকে পূর্ণ রাজ্য করা ও কেন্দ্র সরকারের দায়িত্ব পালন করা স্লোগান দিতে থাকেন। পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস সত্ত্বেও বিক্ষোভ ক্রমেই তীব্রতর হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জও করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য উচ্চ পর্যায়ের বৈঠকের কথার ঘোষণা করেছেন। লাদাখের প্রতিনিধিদের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা ভুল ছিল এবং তাদের দাবি দেওয়া খারিজ করে দেওয়া হয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। লাদাখবাসীর বিশ্বাস, প্রতিশ্রুতির ভঙ্গের জন্য সরাসরি বিজেপি দায়ী। আন্দোলনকারীরা স্পষ্ট বলেছেন, দাবি দেওয়া পূরণ না হলে আন্দোলন চলবে। তারা পিছু হটবে না, তাদের লড়াই থামবে না। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন অনুবাদ ফিচার চালু করতে যাচ্ছে মেটা। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই চ্যাটের মেসেজগুলোকে পছন্দের ভাষায় অনুবাদ করতে পারবেন। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে 6টি এবং আইফোনে 19টি ভাষায় এই সুবিধা চালু হবে। ধাপে ধাপে আরও ভাষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। মেটার ব্লগ পোস্টে বলা হয়েছে, অনুবাদ প্রক্রিয়া ব্যবহারকারীর ডিভাইসেই সম্পন্ন হবে। তাই কোনো মেসেজ হোয়াটসঅ্যাপ সার্ভারে যাবে না। ফলে ব্যবহারকারীর গোপনীয়তা পুরোপুরি অক্ষুণ্ণ থাকবে। ব্যবহারকারীরা চাইলে যে কোনো মেসেজে চাপ দিয়ে ধরে রাখলেই ট্রান্সলেট অপশন দেখতে পারবেন। এরপর পছন্দের ভাষা নির্বাচন করলেই অনুবাদ দেখা যাবে। অনুবাদের জন্য প্রাসঙ্গিক ভাষার ফাইল ডিভাইসে আগে থেকে ডাউনলোড করা থাকবে। ফলে এটি অফলাইনে কাজ করবে। ফিচারটি ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট এবং চ্যানেল আপডেটেও কার্যকর হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদও চালু করতে পারবেন, যাতে ভবিষ্যতের সব মেসেজ স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যায়। তবে ফিচারটি ধাপে ধাপে চালু হচ্ছে, তাই এখনও সব ফোনে এটি উপলব্ধ নয়। ব্যবহারকারীদের অ্যাপ সর্বশেষ সংস্করণে হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ডেস্কটপ বা ওয়েব সংস্করণের জন্য মেটা এখনও কোনো ঘোষণা দেয়নি। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ। কলম্বোয় পাকিস্তানকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। দলের হয়ে গোল দুটি করেছেন নাজমুল হুদা, ফয়সাল ও অপুর রহমান। সেমিফাইনাল খেলতে নেমে 3য় মিনিটে উচ্ছ্বাসে মাতে বাংলাদেশকে প্রথম লিড এনে দেন অধিনায়ক নাজমুল। তবে নাজমুলের গোলের পেছনে বড় অবদান পাকিস্তানের গোলরক্ষকের। সামর রাজ্জাকের ভুলে বল পান অপু। সেই বল পেয়ে নাজমুলকে পাস বাড়ান তিনি। ভুলের প্রায়শ্চিত্ত করতে দ্রুত নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও নাজমুলের গোলকে বঞ্চিত করতে পারেনি পাকিস্তানের গোলরক্ষক। ফিরতি মিনিটে এবার বাংলাদেশের জয়ের দ্বিতীয় গোল এনে দেন অপু। এক নৈপুণ্যে প্রতিপক্ষের 2 ডিফেন্ডারের মাঝ দিয়ে বলকে জালে জড়ান তিনি। ম্যাচের 13 মিনিটে আরেকটি গোল পেতে পারত বাংলাদেশ, তবে জালের দেখা পাওয়া নাজমুলের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
একই কারণে বাতিল হয়ে যায় আব্দুল্লাহর গোলও। পরে আর কোনো গোল না হলে 2-0 ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তবে দুই দলই বেশ কিছু আক্রমণ করেছিল। ফরওয়ার্ডের শট অল্পের জন্য কখনো জালের দেখা পায়নি কিংবা গোলরক্ষক সেভ করেছেন কর্নারের বিনিময়ে। আগামী 27 সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষকে তা আজই জানা যাবে। নেপাল ভারতের মধ্যে যারাই জিতবে তারাই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।